ওকে, ওয়ান সেকেন্ড ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আজকের দুটো টপিক আছে। প্রথম একটা টপিক এখানে দেখতে পাচ্ছেন ইউসিসি প্রোজ অ্যান্ড কনস, ইউনিফর্ম সিভিল কোড, এবং এই সেকেন্ড টপিক হচ্ছে আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এখানে জাস্ট আমি লিখে রাখছি এইভাবে, ওয়ান ওয়ান এন ওয়ান ই, ঠিক আছে? এবং কি লিখবো, প্রোজ অ্যান্ড কনস। ঠিক আছে, ব্যাস এইভাবে থাক। এই দুটো টপিকই প্রচণ্ড চর্চায় আছে, হাইলি ডিবেটেবল টপিক। আমরা সবাই জানি লোকসভা এটা নিয়ে প্রচণ্ড রকমের হয়েছে ডিবেট। তো এবার এই ডিবেটের কি ফাইনাল আমাদের কি হতে পারে? যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমাদের লোকসভায় পাস করতে পারেনি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলকে। ইউসিসি বিলকেও ইন্ট্রোডিউস করা হবে, ইউসিসি বিল যেহেতু খুবই কন্ট্রোভার্সিয়াল বিল, সেটাকেও ইন্ট্রোডিউস করা হবে। কিন্তু মনে হয় না যে ইউসিসি বিলকেও পাস করা সম্ভব হবে, যেহেতু ভালো এখন এই বছরের লোকসভায় তোমরা সবাই জানো ভালো লেভেল অপোজিশন কিন্তু দাঁড়িয়ে আছে। সেখানে কিন্তু এরকম কন্ট্রোভার্সিয়াল বিলকে কিন্তু পাস করা কিন্তু অতটা সহজ হবে না। তো এই জন্যেই আমাদের এক্সাম এর পয়েন্ট অফ ভিউতে এই দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট হয়ে গিয়ে দাঁড়ায়। প্রথমে আমি ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা দিয়েই শুরু করব, ঠিক আছে? কিভাবে প্রথমে হেডিং লিখবে, এটা তো হয়ে যাচ্ছে খুবই জরুরি যে কিভাবে হেডিংটা লিখবে। দেখো, যেই টপিকটা আছে, যখন ধরে নাও ফর এক্সাম্পল কোনো টপিক দিল যেগুলো হচ্ছে পলিটিক্যাল টপিক, যেমন এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা ইউনিফর্ম সিভিল কোড, যেখানে যেখানে কন্ট্রোভার্সিয়াল টপিক চলে এলো, মানে তোমার মানুষের মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছে, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, ঠিক আছে? তখন সেই তখন সেটাকে আমি কি করব? দেখো, তুমি একটা রিপোর্ট রাইটিং লিখছো, তুমি যখন একটা রিপোর্ট রাইটিং লিখবে, তোমাকে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, কি যে রিপোর্ট রাইটিংয়ে তুমি কিন্তু কোনোভাবেই বায়াসনেস দেখাতে পারবে না। তুমি কোনো একটা দিক বলতে পারবে না যে এই দিক আমি দেখাবো, ওই দিক আমি দেখাবো না, এরকম বায়াসনেস কিন্তু তৈরি করা যেতে পারবে না। তুমি নিজের মন্তব্য, নিজের পয়েন্ট অফ ভিউ কোনোদিনই সেখানে দিতে পারবে না। তুমি কি করবে? তুমি অ্যাজ এ এডিটার বা তুমি অ্যাজ এ রিপোর্টার দুটো পক্ষের বক্তব্য শুনবে, শুনে দুটো পক্ষের বক্তব্যর ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে তুলে সামনে রেখে দেবে। এইটাই হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং মানে তুমি নিজের বক্তব্য দিচ্ছ, এটা রিপোর্ট রাইটিং না। নিজের বক্তব্য তুমি কোথায় দিতে পারবে? এডিটোরিয়াল লেটারে, যেখানে তোমাকে লিখবে রাইট এ লেটার টু এডিটার। এইখানে তুমি কি করতে পারবে? এখানে তুমি নিজস্ব বক্তব্য রাখতে পারবে, কিন্তু রিপোর্ট রাইটিংয়ে তুমি নিজস্ব কোনো রকমের মতামত রাখতে পারবে না, ঠিক আছে? এবার এখানে কি করবো, হেডিংটা কি করে করব? প্রথমে টপিকটা বসিয়ে দেবে, একদম পাতি হেডিংয়ের আমি ব্যাপার বলছি। টপিকটা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে এখানে লিখে দেবে প্রোজ অ্যান্ড কনস। প্রোজ মানে নিশ্চয়ই জানো, প্রোজ মানে ভালো পয়েন্ট, কনস মানে খারাপ পয়েন্ট, ঠিক আছে? প্রো মানে ভালো পয়েন্ট, কনস অ্যাকচুয়ালি কনস এসছে ফ্রম দ্য ওয়ার্ড কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানে কোনো একটা কাজের খারাপ ফলটা কি হতে পারে, কোনো একটা কাজের খারাপ ফলটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্সেস, ঠিক আছে? এবার এভাবেই আমরা টপিককে সাজাবো। এখানে পুরোটা আমি লিখে দিই, দেখতে খারাপ লাগে, ওয়ান এন ওয়ান ই। এটা হবে ওয়ান নেশন, এরকম ওয়ান নেশন, আর এখানে হবে ওয়ান ইলেকশন, ঠিক আছে? প্রোজ অ্যান্ড কনস, ঠিক আছে? দেখতেও সুন্দর লাগছে। এইভাবে হেডিং সাজাবে, কোনোদিনই মানে ভুল, এমন করেও এই ভুলটা করবে না যে হেডিং ছাড়া রিপোর্ট রাইটিং লিখে দিয়ে বেরিয়ে গেলে। হেডিংয়ে কিন্তু ভালো নম্বর থাকে। ডাব্লিউবিসিএস মেন্সের যদি আমি কথা বলি, তাহলে হেডিংয়ের জন্য কিন্তু 5 নম্বর থাকে আউট অফ 40, ঠিক আছে? এবং আমি আশা করি পিএসসি ক্লার্কশিপও কিছু নম্বর নিশ্চয়ই থাকবে এইখানে শুধুমাত্র হেডিংয়ের জন্য। তো এই হেডিংটাকে কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আর হেডিংটা মানে মাথায় প্রিপেয়ার রাখবে, হেডিংয়ের জন্য যেন ভাবতে না হয় পরীক্ষার হলে বসে আমি ভাবছি হেডিং নিয়ে কি হেডিং লিখবো। যেন টপিক যখন দেখবে সঙ্গে সঙ্গে মাথায় হেডিংটা রেডি হয়ে যায়। এবং প্রেসি শিট যদি দেওয়া হয় খুব ভালো, না দেওয়া হলে সমস্যা নেই, হেডিং সবার আগে লিখে নেবে, ঠিক আছে? আমি ধরা বাঁধা কিছু হেডিং দিয়ে দেবো, যে কোনো ইনসিডেন্ট আসুক না কেন একটা ওই একটা হেডিংয়ের হেডিংয়ের ছাঁচে ফেলে সেই টপিকটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসা যাক ফরম্যাটের। ফরম্যাটটা কী হবে? দেখো, রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট কিন্তু বিভিন্ন রকমের হয়, ঠিক আছে? বিভিন্ন বইতে বিভিন্ন রকমের রিপোর্ট রাইটিং পাবে, ইভেন বিভিন্ন নিউজ পেপারেও বিভিন্ন রকমের ফরম্যাট পাবে। এবার পিএসসির কথায় আসি, পিএসসি কিন্তু কোনো রকমের ফরম্যাট স্পেসিফাই করেনি যে এই ফরম্যাটেই তোমাকে লিখতে হবে। তো এখানে আমি কি করতে পারি? আমি যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করতে পারি, ঠিক আছে? সেখানে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমি কি করব? প্রথমে প্রথমটা কি লিখবো, কে লিখেছে রিপোর্টটা। এখানে আমি কি লিখেছি? এডিটর লিখেছি। কেন লিখেছি এডিটর? সবসময় দেখবে কি লেখা থাকে, স্টাফ রিপোর্টার, গ্রাউন্ড রিপোর্টার, এদের নাম লেখা থাকবে। কিন্তু এখানে আমি এডিটর কেন লিখেছি? কারণ টপিকটা দেখো, একটা নেশন ওয়াইড টপিক। এখানে কোনো স্টাফ রিপোর্টারেরও কাজ নেই, কোনো গ্রাউন্ড রিপোর্টারেরও কাজ নেই।
নেশন ওয়াইড একটা টপিক, এই জন্য লিখেছি এডিটার। নিউজ পেপারের এডিটার নিজে এটাকে লিখেছে। এরপরে আসবো ডেটটাকে কিভাবে লেখা হবে, এ দেখো 12 জুন 2020, ঠিক আছে। এবং এই ডেটটা আমি কবেই লিখবো, যেই দিনকে তুমি পরীক্ষার দিনে বসে আছো সেই ডেটটা তুমি এখানে লিখবে, এই ফরম্যাটেই লিখবে, ঠিক আছে। 12 জুন কমা দিয়ে ইয়ার। ধরো পরীক্ষা হচ্ছে আজকে, তাহলে আজকে হচ্ছে গিয়ে 8 জানুয়ারি, তাহলে 8 JAN লিখবো, বা পুরো জানুয়ারি কমপ্লিট লিখবো, বা জানুয়ারি শর্ট ফর্ম লিখবো, কমা দিয়ে ইয়ার 2025, হয়ে গেল ডেটের গল্প শেষ। এবার হচ্ছে প্লেস, কোথায় বসে এই রিপোর্টটা লেখা হচ্ছে। এবার খুব ভালো করে দেখো, নেশন ওয়াইড টপিক, আমি এখানে প্লেস কি দিতে পারি, আমি কি কলকাতা প্লেস দিতে পারি, কোনো প্রবলেম নেই। আমি কি বেহালা লিখতে পারি, বেহালায় বাস করি, বেহালা লিখতে পারি, একদমই লিখতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু সবচেয়ে সেফ আমি কি লিখবো, নেশন ওয়াইড টপিক, আমি নিউ দিল্লি লিখে দিচ্ছি। টিচার কি নম্বর কাটতে পারবে যে ভাই তুমি নিউ দিল্লি কেন লিখেছো? পারবে না কাটতে। তাহলে নিউ দিল্লি দেখতে সবচেয়ে ভালো লাগছে, কারণ আমাদের নিউ দিল্লি হচ্ছে গিয়ে ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো এখানে আমি প্লেস লিখে দেবো নিউ দিল্লি, ঠিক আছে। চলো ঝামেলা মিটে গেল। এবার এখানে কিন্তু এই যে কোলনগুলো ইউজ করছি, ভালো করে দেখো, কোলনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এডিটরের পরে কোলন, ডেটের পরে কোলন, আবার প্লেসের পরে কোলন দিয়ে এবার একটুখানি স্পেস ছেড়ে দেবে, ঠিক আছে। আমি দেখো একখানা ছোট্টখানি গ্যাপ ছেড়ে দিয়েছি, দেখ একটা দুটো জাস্ট 2 ফিঙ্গার গ্যাপ, দুটো ফিঙ্গার পাশাপাশি রাখলে যতটুকু গ্যাপ তৈরি হয় ওইটুকু গ্যাপ তৈরি করে এবার লেখা শুরু করবে। এবার দেখো আসল মজা, এবার কি লিখবে। এই যে এতক্ষণ আমি এত ফোকাস করে এই প্রত্যেকটা পয়েন্টকে কেন বোঝালাম, কারণ 30% থেকে 40% নম্বর শুধুমাত্র থাকবে এই ফরম্যাটটুকুর জন্য। শুধুমাত্র এইটুকু যদি ফরম্যাট তুমি ঠিকঠাক লিখতে পারো, 30 থেকে 40% নম্বর তুমি এখানেই পেয়ে যাবে। এবার বাকি 60 থেকে 70% নম্বরের জন্য আমাকে লেখাটা জানতে হবে। দেখেন আমি কি লিখেছি। India's one nation, one election policy seeks to align national and state election to reduce cost and voter fatigue. এটা হচ্ছে একটা বিল ইন্ট্রোডিউস করার জন্য, আমরা পলিটিতে পড়েছি বিল ইন্ট্রোডিউস করা হয় প্রথমে লোকসভাতে বা রাজ্যসভাতে, যে কোনো একটা জায়গায় বিল ইন্ট্রোডিউস করা হয়। সেই প্রথমে একটা বিল ইন্ট্রোডিউস করা যায় কি কারণে, পাবলিকের ভালোর জন্য করা হবে। নিশ্চয়ই পাবলিকের খারাপ চেয়ে কোনো বিল ইন্ট্রোডিউস করা হবে না, তো পাবলিকের ভালো চেয়েই একটা বিল ইন্ট্রোডিউস করা হবে। এবং এই আমার যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, পাবলিকের কোন ভালোটা চাই প্রথমেই আমি সেটাকে লিখে দেবো। কি বলেছে, কি অ্যালাইনমেন্ট করবে, ন্যাশনাল ইলেকশন এবং স্টেট ইলেকশনকে একই সাথে করাবে, ঠিক আছে। এবং তার জন্য কি হবে, প্রথম তো রিডিউস কস্ট হবে, আমাদের যে ইলেকশন করানোর জন্য হিউজ কস্ট, সেই কস্টটা কি হবে, কমে যাবে। এবং ভোটার ফ্যাটিগ, এই যে আমাদের প্রায় 5 বছরের মধ্যে টোটাল ক্যালকুলেট করে দেখবে কতগুলো ভোট হয়, ঠিক আছে। দেবে কেএমসির ভোট থেকে শুরু করে, লোকসভার ভোট থেকে শুরু করে, বিধানসভার ভোট, তারপর থাকে কাউন্সিলর ইলেকশন, ঠিক আছে। এই মিলিয়ে মোটামুটি 5টা ভোট, ঠিক আছে। এবার একটা ভোটার কি করবে, বারে এতবার ভোট দিতে যাবে, তার একটা দিন করে ছুটি নিতে হবে। যারা বিভিন্ন দূর দূর ডিস্ট্রিক্টে কাজ করে তাদেরকে বাড়ি ফিরতে হবে, যারা পুলিশ সার্ভিস বা মিলিটারি সার্ভিসে আছে তাদেরকে বাই পোস্ট ভোট করতে হবে। তো এই পুরো ঝামেলাটা মিটিয়ে দেবে কি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তোমাকে 5 বছরের মধ্যে একটাই দিন সময় বার করতে হবে, 5টা ভোট তুমি একসাথে করিয়ে দিতে পারবে, ঠিক আছে। যে এইটাই হচ্ছে গল্প, শুনে খুব ভালো লাগছে। এবার দেখো বাকি কি কি আমি ডিটেলস দিচ্ছি। এবার একটা বিল যখন আমি বলে দিয়েছি, যদি খুব ভালো হয় যদি বলতে পারি যে এই বিলটা আমি কিভাবে হয়েছে, তারপর বিলটা ইন্ট্রোডিউস করতে হবে। দেখো লিখে দিয়েছি, এ বিল ইন্ট্রোডিউসড ইন ডিসেম্বর 2024 প্রপোজেস সাইমultaneous লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি পোলস, ঠিক আছে। এবার কি, এটাই এখানে কিন্তু আবার লেখা আছে, ঠিক আছে। বিলটা কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল লোকসভাতে, ঠিক আছে, ডিসেম্বর 2024। এবার আসি ভালো কথায়, তোমার কাছে ধরো মনে নেই যে কবে, কোন মাসে বা কোন তারিখে এই বিলটা ইন্ট্রোডিউস হয়েছিল, মনে থাকা সম্ভবই না। ধরো পরীক্ষার টাইমে চলে এলো, আমার থোড়াই মনে থাকবে যে কোন দিনকে কোন মাসে ইন্ট্রোডিউস হয়েছিল, ঠিক আছে। কাছাকাছি ইয়ারটাকে মাথায় রাখবে, ইয়ারটাকে মনে রাখবে যে 2024-এই হয়েছিল, 2024-এই হয়েছিল। এবার মনে করার চেষ্টা করবে কোন মাসে হতে পারে, সেই মাসের কাছাকাছি মাস দিয়ে দেবে, ঠিক আছে। এখানে আমি একটা ভালো কথা বলি, রিপোর্ট রাইটিং, তোমার কিভাবে তুমি তোমার রিপোর্ট রাইটিং এর স্কিলটাকে চেক করা হচ্ছে, তুমি কতটা কারেক্ট ডেট বসিয়েছো। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের পরীক্ষা না, যে তুমি কারেন্ট অ্যাফেয়ারের ভুল কারেন্ট অ্যাফেয়ার বসিয়ে দিলে তোমার নম্বর কেটে গেল, এরকম না। টিচার চেক করবে তুমি কত ভালো লিখেছো। টিচার একটু এদিক ওদিক
মানে একটু ছেড়ে দেবে, গ্রেস মার্কিং দিয়ে দেবে তোমাকে। যদি তুমি ডিসেম্বরের জায়গায় ভুল করে অক্টোবর লেখো, কোনো তোমার নম্বর কাটা হবে না, ঠিক আছে? এটাকেই সবসময় মাথায় রাখবে যে এরকম যখন তুমি ডেট পাঞ্চ করবে, তোমার লেখার কিন্তু খুব পাওয়ারটা বেড়ে যাবে, তুমি এক্সট্রা নম্বর পাবে। কিন্তু এবার তুমি ভাবছো ওকে আমার তো মনে নেই, মনে নেই বলে আমি লিখলাম না, এরকম করবে না। আশেপাশের মান্থ লিখে দেবে, ঠিক আছে? মনে থাকুক কি না থাকুক আশেপাশের মান্থ লিখে দেবে। এবার কি দেখো, দু রকমের জিনিস থাকে, এই যে প্রোপোনেন্ট এবং অপোনেন্ট, দুটো ওয়ার্ডকে ভালো করে আশা করি সবার কাছে খাতা আছে এই মুহূর্তে, লিখে রাখো প্রোপোনেন্ট কে আর অপোনেন্ট কি, ঠিক আছে? দেখো এবার কি লিখেছি দেখে নাও। প্রোপোনেন্ট Proponents highlight efficiency and reduced election expenses, while critics warn of risks to Indian federal structure and increased centralization of power. এই লাইনটাকে ভালো করে দেখে নাও। দেখো অনেকেরই হয়তো মনে হতে পারে একটু ইংলিশটা হার্ড লেভেল হয়ে গেল, কিন্তু এটা আমি তোমাকে সবাইকে মনে করাতে চাই এটা হচ্ছে প্রথম ক্লাস। এরকম 10টা ক্লাসের পর মনে হবে এই ইংলিশটাই একদম মুখস্থ হয়ে গেছে। আমি এই ইংলিশটা কেন এই এতটাই কঠিন ইংলিশ ইউজ করেছি, যাতে সবাই এটাকে লিখে নেয় এবং মুখস্থ করে নেয়। পরীক্ষায় যদি এরকম কোনো টপিক আসে, একদম মুখস্থ করে এই এক্স্যাক্ট সেম লাইনটাকেই লিখে দেবে, শুধু ডেটাটা একটু এদিক একটু ওদিক, এর বেশি কিছু না, ঠিক আছে? এবার এখানেই বলছি প্রোপোনেন্টকে আর অপোনেন্টকে। প্রোপোনেন্ট মানে যে প্রপোজ করেছে এবং সাপোর্ট করছে, যে একটা বিলকে প্রপোজ করবে গভর্নমেন্ট এবং সাপোর্ট করবে গভর্নমেন্ট অ্যালাইড পার্টি, তারা প্রপোজ করবে এবং সাপোর্ট করবে। এই প্রোপোনেন্টরা কি হাইলাইট করবে? এফিসিয়েন্সি এবং রিডিউসড ইলেকশন এক্সপেন্স। ওটা তো আগেই বললাম যে ইলেকশনের এক্সপেন্স কমে যাবে এবং এফিসিয়েন্ট হবে, বেকার বেকার ফালতু ভোটারদেরকে 5বার করে ভোট দিতে হচ্ছে না। ওয়াইল ক্রিটিক্স মানে কি? এখানে ক্রিটিক্স হচ্ছে অপোনেন্ট, ঠিক আছে? ক্রিটিক্স হচ্ছে এখানে অপোনেন্ট, ঠিক আছে? তা প্রোপোনেন্ট এবং অপোনেন্ট আমি বললাম লিখে রাখতে পারো। এখানে যে ক্রিটিক্সের জায়গায় আমি কিন্তু অপোনেন্টসও লিখতে পারি। অপোনেন্টস কি বলছে? ওয়ান দ্য রিস্কস অফ ইন্ডিয়ান ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার পলিটিতে সবাই পড়েছি। ফেডারেল স্ট্রাকচার মানে কি? একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, এটাই হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। এবার যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, প্রবলেমটা কি হতে পারে? মানুষের মেন্টালিটি কি থাকে? যেখানে আমি গেলাম সেন্টারের জন্য একটা পার্টিকে ভোট দিয়ে দিলাম, স্টেটের জন্য আমি সেম পার্টিকেই ভোট দিয়ে দিলাম, তাহলে কি হবে? স্টেটের ব্যাপারটা নয় হাইলাইট হয়ে যাবে, নয় সেন্ট্রালের ব্যাপারটা হাইলাইট হয়ে যাবে, কোনো একটা প্রবলেম কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে? ধরো কেউ পুরোপুরি স্টেট পার্টির দিকে অ্যালাইন, যে আমি ভাই এই স্টেট পার্টিকে খুব প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, সে কি করবে? একই সাথে যখন ভোট দিতে যাবে দুটোই সেম পার্টিকে ভোট দিয়ে চলে আসবে, ঠিক আছে? যদিও আলাদা আলাদা ইভিএম থাকবে, তবুও সে কি করবে? ভোট দিয়ে চলে আসবে। এটাই কি হবে? বড় কনফিউশন ক্রিয়েট হবে, ঠিক আছে? এবং অপোনেন্টরা কি, ক্রিটিকরা এটাই বলেছে যে ইন্ডিয়ার ফেডারেল স্ট্রাকচারটা কি হবে? প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? এবং কি হবে? অ্যান্ড ইনক্রিজ সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার মানে কি? আমাদের যে আছে ডিপিএসপি, দেখবে কনস্টিটিউশনের ডিপিএসপিতে লেখা আছে যেন পাওয়ার যেন সেন্ট্রালাইজ না হয়, ঠিক আছে? এখানে কি হচ্ছে? ওয়ান নেশন ওয়ান ইলেকশন করলে কি হবে? সেন্ট্রাল গভর্নমেন্টে যে থাকবে তারই সবচেয়ে বেশি কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? কারণ মানুষ কি, সবাই আমাদের মনের মধ্যে কি, ইন্ডিয়া আগে, এটাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমরা সবাই কি ভাবি? নাকি ওয়েস্ট বেঙ্গল আগে? কি ভাবি? আমরা ভাবি দেশ সবার আগে, ইন্ডিয়া সবার আগে। তো এখানে জন্য কি হবে? লোকে ইন্ডিয়াকেই ফোকাস করে ভোটটা দেবে, ঠিক আছে? স্টেটকে ফোকাস করে আর ভোটটা দেবে না। এটাই হচ্ছে ক্রিটিক্স যারা আছে বা যারা এই বিলের অপোজিশনে আছে, তাদের হচ্ছে এটাই বক্তব্য, ঠিক আছে? এবার দেখো কি বলেছে। এত তো আমি পুরো ডিটেলস কিন্তু বলে দিলাম, ডিটেলস কমপ্লিট। কি করতে চেয়েছে, প্রপোজাররা কি বলছে, অপোজাররা কি বলছে, কোন ডেটে এটাকে লোকসভায় তোলা হয়েছিল, পুরো জিনিসটা দিয়ে দিয়েছি। এবার দেখো তারপরে কি হয়েছে, আফটার ম্যাথ কি দিয়ে আমি আমার রিপোর্ট রাইটিং কমপ্লিট শেষ করে দেবো, ঠিক আছে? যেহেতু এটা পিএসসি ক্লার্কশিপের জন্য লিখেছি 100 ওয়ার্ডস বা তারও কমের মধ্যে আমাকে লিখতে হবে। এটা যদি ডাব্লিউবিসিএস হতো, মেন্স হতো, তাহলে এটা 200 ওয়ার্ডে লিখতে হতো, অনেক বেশি জিনিস লিখতে হতো, ঠিক আছে? কিন্তু পিএসসি ক্লার্কশিপে টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি রিপোর্ট রাইটিং আগেও বলেছি 5 থেকে 7 মিনিটের মধ্যে রিপোর্ট রাইটিং যদি কমপ্লিট করতে পারো, যদি কমন টপিক পেয়ে যাও, ঠিক আছে? বেঙ্গলি ইংলিশে কমন টপিক পেয়ে গেলে তাহলে তো 5-7 মিনিটে লিখে দেওয়া কোনো প্রবলেম না। তাহলে কি হবে? ট্রান্সলেশন এবং প্রেসিজে সময়টা পাওয়া যাবে। আচ্ছা এবার বলে দিই তারপরে কি লিখেছি। The proposal faced significant opposition in parliament as not and was not approved, ঠিক আছে? বেসিক্যালি এটাই লিখেছি আমি, যে প্রপোজালকে কি হয়েছে, অপোজিশন প্রচুর ফেস করতে হয়েছে এবং অ্যাপ্রুভাল পাইনি, ঠিক আছে? পাতি কথা, লোকসভায় গিয়ে লোকসভায় যখনই বিলটা এসছে, বিলটা ডিফিট হয়ে গেছে লোকসভাতে, সেটা আর উঠে রাজ্যসভা অব্দি পৌঁছায়নি, ঠিক আছে? এবং আর এরপর কি বলেছে দেখ, আবারও আমি একই জিনিস বলছি, ঠিক আছে? এখানে বেসিক্যালি লেখার তো কিছুই নেই। প্রপোজাররা কি বলেছে,
অপোজাররা কি বলেছে, কবে ইন্ট্রোডিউস হয়েছে, বিলটা পাস করেছে কি করেনি, এবং ওভারঅল তারপর ভবিষ্যতের বিলটা হলো কি, বিলটা পাস হলো কি ফেল হলো, এইটুকু হচ্ছে আমার পাতি দেখার বিষয়। ঠিক আছে, এখানে দেখো কি লিখেছে, অ্যাডভোকেটস বিলিভ ইট কুড স্ট্রিমলাইন গভর্নেন্স বাট কনসার্ন persist about its potential impact on regional representation and democratic balance, মেকিং ইট এ টপিক অফ ইন্টেন্স ডিবেট। দেখো ভালো করে লাইনটাকে দেখো, একটু কঠিন হতে পারে লাইনটা, কিন্তু লাইনটা যদি বুঝতে পারো এবং লাইনটাকে মুখস্থ করে নিতে পারো, যে কোনো টপিক এই লাইনের ছাঁচে ফেলে যে কোনো রিপোর্ট রাইটিং তুমি এমনভাবে লিখবে, টিচার বুঝতে পারবে না যে ভাই মানে এ কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। টিচার বুঝবে ভাই ভাই ওকে খুব ভালো। যদি রিপোর্ট রাইটিং ভালো প্রথমেই মানে একদম প্রথমে তো রিপোর্ট রাইটিং লিখবে, সবাইকে আমি সাজেস্ট করবো পরীক্ষা যখনই আসবে ফার্স্ট কোয়েশ্চেনেই একটা দারুণ রিপোর্ট তুমি লিখে আসবে, টিচার পরে ফিদা হয়ে যাবে। এর পরের গুলো তোমার যতই খারাপ হোক না কেন, টিচারের মাথায় কিন্তু একটা জিনিস বুঝে যাবে প্রথম রিপোর্ট রাইটিং পড়েই, যে ভাই এই স্টুডেন্টটা ভালো। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, এটা আশা করি সবাই মানো। তো প্রথমেই যখন রিপোর্ট রাইটিং ভারী ভরকম ভালো করে ইংলিশ দিয়ে লিখে দেবে, টিচার ফিদা, এরপরেও দেখবে ওভারলুক করে করে নম্বর দিয়ে দিয়ে বেরিয়ে গেছে টিচার। এই লাইনটা আমি আরেকবার বুঝিয়ে দিই, অ্যাডভোকেটস বিলিভ, ঠিক আছে। এবার অ্যাডভোকেটস বিলিভ মানে কি, মানে অ্যাডভোকেটটা কি, অ্যাডভোকেট মানে কি লয়ার, আমরা কি জানি অ্যাডভোকেট মানে কি লয়ার, ঠিক আছে। কিন্তু অ্যাডভোকেটের আরো মানে আছে, অ্যাডভোকেট মানে হচ্ছে যে তোমাকে সাপোর্ট করছে তাকে বলা হয় অ্যাডভোকেট। একটা কেস ফাইলের সময় তোমাকে একটা লিগাল পার্সন সাপোর্ট করছে, তার নাম হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে লয়ার না, ঠিক আছে। এটা একটা বড় মিসকনসেপশন, যেটা আমরা জানি যে অ্যাডভোকেট মানে লয়ার, একদমই না। অ্যাডভোকেট মানে যে তোমাকে সাপোর্ট করছে সেই হচ্ছে তোমার অ্যাডভোকেট, ঠিক আছে। তো এখানে অ্যাডভোকেটস বিলিভ ইট কুড স্ট্রিমলাইন গভর্নেন্স মানে কি, মানে তোমার গভর্নেন্সকে খুব ভালো করবে। স্ট্রিমলাইন গভর্নেন্স মানে কি, গভর্নেন্সকে দ্রুত করবে। বাট কনসার্ন পারসিস্ট মানে টিকে থাকা। বাট এখন অব্দি কনসার্ন কি নিয়ে আসে, অ্যাবাউট ইস পোটেনশিয়াল ইম্প্যাক্ট, একটা বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে অন রিজনাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডেমোক্রেটিক ব্যালেন্স। দেখো এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ইম্প্যাক্ট কোথায় পড়বে, রিজনাল রিপ্রেজেন্টেশন এবং ডেমোক্রেটিক ব্যালেন্সে। এই লাইনটাকে ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। রিজনাল ইম্প্যাক্ট, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু রিজনাল ইস্যু আছে যেগুলো আমাদের এই কদিন পরে ইলেকশন আসবে দেখতে পাবে। প্রথমে দেখবে আমাদের নর্থ বেঙ্গলের একটা সেপারেটিস্ট ব্যাপার আছে, নর্থ বেঙ্গলে দেখবে আমাদের গোর্খাল্যান্ড টেরিটরি নিয়ে একটা ঝামেলা আছে, ঠিক আছে। বা ধরো সাউথ বেঙ্গল, ধরো আমাদের সাউথ 24 পরগনার সন্দেশখালী নিয়ে একটা কোনো একটা ঝামেলা দেখা গেল, পুরুলিয়াতে ধরো কোনো একটা ঝামেলা, ঠিক আছে। এবার এগুলো হচ্ছে লোকাল ম্যাটার। এই লোকাল ম্যাটারগুলো কোথায় হাইলাইট পাবে, স্টেট ইলেকশনে হাইলাইট পাবে। এই জিনিসগুলো কিন্তু সেন্ট্রাল ইলেকশনে হাইলাইট পাবে না। ওকে অলরাইট, আমার একটা কল আসছে, ওকে। हाँ सर। हाँ सर, क्लास तो चल रहा है। हाँ अभी सेंड कर देते, एक सेकेंड। अच्छा ठीक है फ्रेश होकर करिए, क्लास चल रहा है अभी। हाँ हाँ ठीक है ठीक है। আচ্ছা ওকে। তো রিজনাল ব্যাপার স্যাপার যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, এটা শুধুমাত্র আমি ইংলিশ নিয়ে ডিসকাশন করছি না, তোমরা একটু বোঝো যে পরীক্ষা দেবে একটু, হয়তো ইন্টারভিউতে চলে এলো ব্যাপারটা, তোর ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে কি বক্তব্য তোমার, তখন তোমাকে এগুলো বলতে হবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো রিজনাল যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো সেগুলো কোথায় হাইড হয়ে যাবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশনে গিয়ে হাইড হয়ে যাবে। তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন তুমি যখন ভোট দিতে যাবে, তুমি মাথায় কি ভাববে, ইন্ডিয়ার কথা। তুমি কি ভাববে আচ্ছা গোর্খাল্যান্ড টেরিটরি ব্যাপারটা কি হবে, তাহলে আমি কাকে ভোট দেবো, এটা তুমি ভাববে না। তো রিজনাল রিপ্রেজেন্টেশনটা কি হবে, প্রবলেম হবে, এবং ডেমোক্রেটিক ব্যালেন্সটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এবং লাস্টে আমি কি লিখবো, কমা দিয়ে লিখবো, মেকিং ইট এ টপিক অফ ইন্টেন্স ডিবেট। এটা তো সব জায়গায় থাকবে, যেই রিপোর্টই দেওয়া হোক না কেন, সব কিছুতেই লাস্ট লাইন এখান থেকেই শেষ করবে। প্লাস যে কোনো টপিক যেখানে ডিবেটেবল টপিক বা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক, লাস্টে এটা দিয়েই শেষ করবে, প্লাস হয়ে গেল। তো এখানে একটা পুরো ছাঁচে ফেলে আমরা দেখে নিলাম কিভাবে কি লিখবো। একটু সামারাইজ করে নিয়ে ইউনিফর্ম সিভিল কোডে ঢুকবো। কারো যদি কোনো একটু কোশ্চেন থাকে একটু করতে পারো। ওকে ওকে একটা সামারাইজ করে নিয়ে সামারাইজ করে নিয়ে নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টি যাচ্ছি। সামারাইজটা আমি আরেকবার করে নিই।
প্রথমে একটা হেডিং দিতে হবে। হেডিং কিভাবে লিখবো? টপিকের নাম লিখে দেবো, ধরো কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক চলে এলো, ডিবেটেবল টপিক চলে এলো, টপিক লিখবো, কোলন দেবো, প্রোজ অ্যান্ড কনস লিখে দেবো, ঠিক আছে, ব্যাস শেষ। আমাকে পরীক্ষার টাইমে গিয়ে তো ভাবার সময় নেই কি বানাবো, এখন বসে বসে হেডিং কি দেবো, ব্যাস এটা নেবে। প্রোস এন্ড কনস এর মানেটা কি? প্রোজ অ্যান্ড কনসের ব্যাপারটা মানেটা কি? আমি বলে দিয়েছি। কনস মানে হচ্ছে কনসিকুয়েন্সেস, মানে কোনো কাজ করার খারাপ ইম্প্যাক্ট কি হলো সেটা হচ্ছে কনসিকুয়েন্সেস। প্রো মানে যেটা ভালো জিনিস হলো, প্রোপোনেন্ট, ঠিক আছে, যেটা কি ভালো জিনিস, কি ভালো দিক কি খারাপ দিক কি, প্রোজ অ্যান্ড কনস। অ্যান্ডটাকে এইভাবে লিখতে পারো বা ওয়ার্ডেও অ্যান্ড লিখতে পারো, কোনো প্রবলেম নেই, টিচার বুঝে আচ্ছা, যাবে। এটা কি সব রিপোর্টের ক্ষেত্রেই লিখবো নাকি শুধু কন্ট্রোভার্সিয়াল যেগুলো আছে শুধু সেগুলোই? হ্যাঁ হ্যাঁ, যেগুলোতে ডিবেট আছে, যেগুলোতে ভালো দিক খারাপ দিকের গল্প আছে, সেখানেই এটা আচ্ছা, লিখবে, টপিক তুলে দেবে, প্রোজ অ্যান্ড কনস লিখে ছেড়ে দেবে। এখানে আরো কিছু বাহ, লেখা যেতে পারতো, ঠিক আছে, এটা কিন্তু তুমি বেশ ভালো concept নিউট্রাল বলছো। যাও, নিউট্রাল। তোমার ভাববে কেন পরীক্ষার টাইমে, ভাবার কেন টাইম নেবে তুমি? পরীক্ষার টাইমে তোমাকে ঠিক। দ্রুত গতিতে দৌড়াতে হবে, এতগুলো টপিক, এত কম টাইম। জাস্ট টপিক লেখো, প্রোজ অ্যান্ড কনস লেখো, ছেড়ে দাও, ভুলে যাও। তারপরে দেখবে এই যে এডিটার এলো, ডেট এলো, ঠিক আছে, এবং প্লেস এলো, এই তিনটে দিয়ে দিলে, ভেরি ইম্পর্টেন্ট ফরম্যাটের পার্ট এটা। তারপরে কি করবে, টপিকের ব্যাপারে একটু লিখবে, টপিক কি বলতে চাইছে, মানে ওয়ান নেশনের দাবিটা কি, দাবিটা দিয়ে দিলে, তারপর বলবে এটা লোকসভায় ইন্ট্রোডিউস করা হয়েছিল এই এই মাসের এই ইয়ারে, ঠিক আছে। এক্স্যাক্টলি তুমি ধরো এদিক ওদিক করে দিলে প্রবলেম নেই, ঠিক আছে, তুমি একদম এক্স্যাক্ট মান্থ লিখতে পারলে না, কোনো প্রবলেম নেই, আশেপাশে মান্থ লিখে দাও, কিন্তু ইয়ারটা ভুল করো না। ভুল করে 2020 লিখে দিয়েছো না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সবাই জানি আমরা 2024-এর টপিক, ঠিক আছে, হয়ে গেল। এবার তারপরে গিয়ে প্রোপোনেন্ট কি বলেছে, অপোনেন্ট কি বলেছে। প্রোপোনেন্ট মানে যারা সাপোর্ট করছে তারা কি বলছে, অপোনেন্টরা কি বলছে লিখে দেবে। তারপরে আমি লিখে দিলাম লোকসভায় এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু লোকসভায় এটা ফেল হয়ে গেছে, ঠিক আছে। লাস্টে আমি লিখে দিলাম যে আবার আমি একটা সামারি করে দিলাম যে ভাই, যারা অ্যাডভোকেট মানে যারা একে সাপোর্ট করছে, সাপোর্টাররা এটা বলছে, কিন্তু অপোজাররা বলছে যে রিজনাল আমাদের ডাইভার্সিটি চলে যাবে এবং ডেমোক্রেসি খাতরাতে চলে আসবে, ডেমোক্রেসির ওপরে কালো মেঘ ঘনিয়ে আসবে, এইটুকু লিখে দেবো, লিখে দে। এবং লাস্টে সব সব রিপোর্টের লাস্টেই এই লাইনটা লিখবো কমা দিয়ে, মেকিং ইট এ টপিক অফ ইন্টেন্স ডিবেট, ঠিক আছে। আশা করি এই রিপোর্টটা ক্লিয়ার হয়ে গেল সবার। সেম ছাঁচে ফেলে আমি আরেকটা রিপোর্ট দেখিয়ে দেবো, দ্যাট ইজ ইউনিফর্ম সিভিল কোড। এটাও একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, এটাও দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে একটু কোয়েশ্চেন আনসার করে নিয়ে হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাস এন্ড করবো। দেখে নাও, এখানেও কিন্তু আমি একদম সিমিলার আমি স্টেপ নিয়েছি। কি নিয়েছি? ইউসিসি, ঠিক আছে, প্রোজ অ্যান্ড কনস। এবার এখানে ইউসিসিটা এভাবে লিখতে পারো, বা তুমি কমপ্লিটটাও লিখতে পারো, ইউনিফর্ম সিভিল কোড প্রোজ অ্যান্ড কনস। পুরোটা কিন্তু এক লাইনে হবে, দুটো লাইনে হবে না, ঠিক আছে। টাইটেল আবারও বলবো, টাইটেল দিতে মানে ভয়ঙ্কর মিস্টেক হবে যদি টাইটেল না দাও, টিচারের ইমপ্রেশন খুব খারাপ হয়ে যাবে তোমার উপরে। আবার সেম আমি লিখবো, কে লিখেছে, এডিটার। এখানে আমি স্টাফ রিপোর্টার, গ্রাউন্ড রিপোর্টার লিখতে পারি, পার্সোনাল রিপোর্টার লিখতে পারি, বা কোনো লোকের নাম XYZ লিখতে পারি, কিন্তু লিখবো না কেন, যেহেতু এটা নেশন ওয়াইড টপিক, কে লিখেছে, এডিটার লিখেছে। ডেট দিয়ে দেবো, ডেটের ফরম্যাটটাকেও ইম্পর্টেন্ট, এইভাবে ডেটের ফরম্যাট দিতে হবে। এবং প্লেস, যেহেতু একটা অল ইন্ডিয়া টপিক এটা, আমি প্লেস নিউ দিল্লি লিখে ছেড়ে দেবো, কোনো ঝামেলায় যাবো না, কলকাতা বা লিখবো না, বা নিজের বাড়ি কোথায় বনগাঁ লিখবো না, ঠিক আছে। কি লিখবো, নিউ দিল্লি লিখে ছেড়ে দেবো, অল ইন্ডিয়া টপিক, ঠিক আছে। তারপরে একটু ছোট 2 ফিঙ্গার গ্যাপ রেখে দেবো, জাস্ট 2 ফিঙ্গার গ্যাপ। 2 ফিঙ্গার গ্যাপ না রাখলেও চলে, কিন্তু রাখলে কি হয়, ফরম্যাটটা একটু এই যে মানে আমাদের এখানে যে ফরম্যাটটা বানিয়েছি আমি, এডিটর লেখার, ডেট লেখার এবং প্লেস লেখার, এইটা একটু আলাদা থাকবে, টিচারের চোখে পড়বে যে তুমি ফরম্যাটটা কারেক্ট লিখেছো, ঠিক আছে। টিচার এখানে গিয়ে থেমে যাবে, ফরম্যাটটা আরেকবার চেক করে নেবে, 2 ফিঙ্গার গ্যাপ নিয়ে লেখা শুরু করবে। আবার দেখো এক্স্যাক্ট সেম ছাঁচেই কিন্তু পরেরটা বানিয়েছি। India's Uniform Civil Code aims to standardize personal laws across all religions, covering matters like marriage, divorce and inheritance, ঠিক আছে। মানে কি, আবার কি বললাম, প্রথম লাইনে কি লিখবো আমি রিপোর্ট রাইটিং এ, কি হয়েছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট রিলেটেড রিপোর্ট রাইটিং এ বলেছিলাম 4W1H, ঠিক আছে, কি হয়েছে, কোথায় হয়েছে, কে ছিল, কিভাবে হয়েছে,
এখানেও মোটামুটি সেমি রিপোর্ট রাইটিংয়ের প্রথম লাইনে লিখে দেবে কি ঘটনাচক্র কি প্রথম লাইনেই থাকবে। তুমি হেজিয়ে হুজিয়ে দেখবে 4-5 লাইন পরে তুমি ঢুকলে টিচার কি করবে, তত প্রথম দুটো লাইনকে টিক মেরে দিয়ে পরে কোশ্চেনে চলে যাবে, পড়বে না আর তোমার কি লিখেছে। তুমি টিচার বলবে ফালতু লিখেছে, পরের কোশ্চেনে চলে যাবে। তো প্রথম লাইনেই পড়বে, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, প্রথম লাইনেই টিচারকে ফিদা করতে হবে। কি লিখেছি, ইন্ডিয়াস ইউনিফর্ম সিভিল কোড ব্র্যাকেটে ইউসিসি, এখানে লিখে দিলে টিচার জেনে গেল যে তুমি শর্ট ফর্মটাও জানো। এমস টু স্ট্যান্ডার্ডাইজ পার্সোনাল লজ অ্যাক্রস অল রিলিজন, মানে কি ইউসিসি টপিক আশা করি সবাই জানো যে আমাদের ইন্ডিয়াতে কি হয়, ক্রিমিনাল লস কিন্তু সবার জন্য সেম, ইন্ডিয়ান পেনাল কোড যেটা এখন হয়ে গেছে ভারতীয় ন্যায় সংহিতা, ঠিক আছে। তাছাড়া আমাদের সিপিসি সিভিল প্রসিডিওর কোড এবং সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড, এছাড়াও আছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এই কটা জিনিসের আন্ডারে কি আমাদের সমস্ত ক্রিমিনাল ম্যাটারটা পড়ে যায়। কিন্তু সিভিল ম্যাটারগুলো কি হয়, যেহেতু আমাদের ডিফারেন্ট রিলিজিয়ান আছে বা ডিফারেন্ট ট্রাইবাল গ্রুপ আছে, তাদের সিভিল ম্যাটারে সিভিল ল কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। যেমন অনেক দিন, যেমন কিছু বছর আগে অবধি, ঠিক আছে, ফর মুসলিম কমিউনিটি মেয়েরা ইনহেরিটেন্স পেতো না, যেটা এখন কি করে দেওয়া হয়েছে, কম্পালসারি, সুপ্রিম কোর্ট কম্পালসারি করে দিয়েছে, সবাই ইনহেরিটেন্স পাবে, ঠিক আছে। শুধু তাই না, কিছু বছর আগে অবধি ওয়েস্ট বেঙ্গল বাদে অল ওভার ইন্ডিয়াতে কোনো ফিমেলরা ইনহেরিটেন্স পেতো না, ল ছিল না, সেটাও সুপ্রিম কোর্ট কি করেছে, কেসের মাধ্যমে করে দিয়েছে, সবাই পাবে। তো এবার দেখতে পাচ্ছ ডিফারেন্ট কমিউনিটির প্রবলেমটা কি, সিভিল ল আলাদা, এবং আমরা কি বলছি যে ভাই তোমার সিভিল লতে তুমি চলবে, আমার সিভিল লতে আমি চলবো। এছাড়া চলে আছে ট্রাইবাল গ্রুপস, ইন্ডিয়াতে ওভার 500 ট্রাইবাল গ্রুপস আছে, ডিফারেন্ট সবার জন্য কি হয়, ডিফারেন্ট সিভিল লজ। ইউনিফর্ম সিভিল কোড কি করছে, একটাই সিভিল ল বানানো হবে ফর টোটাল ইন্ডিয়া, ঠিক আছে, টোটাল ইন্ডিয়াতে অ্যাপ্লাই হবে একটাই আমাদের সিভিল ল, ঠিক আছে। শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আমরা পুরোটা পড়ে বুঝতে পারবো কি ঘটনা, ঠিক আছে। আবার বলবো রিপোর্ট রাইটিংয়ে তোমার ইউনিফর্ম সিভিল কোড ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি ভালো লাগছে মানে তুমি প্রচণ্ড ঢাকপিটি এলে, বা খারাপ লাগছে মানে প্রচণ্ড গালি দিয়ে এলে, এরকম করবে না। তুমি অ্যাজ এ রিপোর্ট রাইটার তোমার দায়িত্ব যে প্রপোজাররা কি বলছে, অপোজাররা কি বলছে, এইটুকু তুলে ধরা, ঠিক আছে। তো ইউনিফর্ম সিভিল কোড কি কি নিয়ে কথা বলে আমি আরেকবার সামারি করে দিই, ঠিক আছে। পার্সোনাল লজ অ্যাক্রস অল রিলিজিয়ন, এখানে অল রিলিজিয়নটা কেটে না আমি সবচেয়ে ভালো করে দিই অল কমিউনিটি করে দিই, বেস্ট হবে, এটাই বেস্ট হবে। রিলিজিয়াস ব্যাপারে যাবোই না আমরা, যে বেসিক্যালি রিলিজিয়াস ক্ল্যাশই হয়েছিল ইউনিফর্ম সিভিল কোডের টপিক নিয়ে, কিন্তু আমি কমিউনিটি লিখে দেবো, আমি নিজেও ঝামেলা যেতে চাই না, ঠিক আছে। কভারিং ম্যাটার লাইক কি ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স কী হবে, এগুলো সব কিন্তু একসাথে হয়ে যাবে। অ্যাডভোকেটস আর্গিউ ইট প্রমোট ন্যাশনাল ইউনিটি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি বাই এলিমিনেটিং রিলিজিয়াস ডিসপ্যারিটি, ঠিক আছে। দেখো আবার চলে এলো অ্যাডভোকেটস, ঠিক আছে, আবার আমি মেনশন করিয়ে দিই অ্যাডভোকেটস মানে লয়ার্স না, অ্যাডভোকেটস মানে কি, যারা এই বিলটাকে এনেছে বা যারা এই বিলটাকে সাপোর্ট করছে তাদেরকে আমরা বলবো অ্যাডভোকেটস, ঠিক আছে। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। বলে না, আমি একটা হিস্ট্রিতে দেখবে পড়বে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাডভোকেটেড ফ্রিডম স্ট্রাগল, মানে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফ্রিডম স্ট্রাগলকে শুরু করেছিল বা সাপোর্ট করেছিল, তার মানে এই না যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লয়ার ছিল, ঠিক আছে। তো এবার অ্যাডভোকেটরা কি আর্গিউ করছে, যে এটা প্রমোট করছে ন্যাশনাল ইউনিটি এবং জেন্ডার ইকুয়ালিটি বাই এলিমিনেটিং রিলিজিয়াস ডিসপ্যারিটি, ঠিক আছে, ব্যাস এটাই, ঠিক আছে। প্রমোটিং ন্যাশনাল ইউনিটি, এটার ব্যাপারে একটা জিনিস বলবো, আর্টিকেল আমাদের 14 আছে, তাই তো, আর্টিকেল 14 ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলে, ইকুয়ালিটি ফর অল, পাতি কথা, ঠিক আছে। কিন্তু যদি ডিফারেন্ট কমিউনিটির মধ্যে ল ডিফারেন্ট হয়, তাহলে কি আমি বলতে পারবো যে ইকুয়ালিটি হচ্ছে, ঠিক আছে। আমার পাশের কমিউনিটি ইনহেরিটেন্স পেয়ে গেল, আমার কমিউনিটি ইনহেরিটেন্স পেলো না, তাহলে কি আমি বলবো আমরা ইকুয়াল, আমরা বলতে পারবো না আমরা ইকুয়াল। তো এখানে কি বলা হচ্ছে, ন্যাশনাল ইউনিটি তৈরি করবে যে এবং জেন্ডার ইকুয়ালিটি তৈরি করবে। জেন্ডার ইকুয়ালিটি নিয়ে তো আমরা আরও ভালো জিনিস বললাম, যে কিছু বছর আগে অবধি মুসলিম কমিউনিটির মধ্যে এটা ছিল যে ফিমেলরা ইনহেরিটেন্স পেতো না, শুধু তাই না, কিছু বছর অবধি অল ওভার ইন্ডিয়াতে হিন্দু কমিউনিটির মধ্যেও ফিমেলরা ইনহেরিটেন্স পেতো না। তাহলে কি জেন্ডার ইকুয়ালিটি কি হলো? তাহলে একটা ধরো কেউ একজন এক্সপায়ার করে গেল, তার ছেলে আছে এবং মেয়ে আছে, মেয়েকে বলা হচ্ছে তুমি ইনহেরিটেন্স পাবে না, এটা কি জেন্ডার ইকুয়ালিটি হলো? তো এই জিনিসগুলোকে একেবারে সরিয়ে দিয়ে কি করছে, একদম জেন্ডার ইকুয়ালিটি আনা হবে এবং ন্যাশনাল ইউনিটি আনা হবে। কি করে? এলিমিনেটিং রিলিজিয়াস ডিসপ্যারিটি, রিলিজিয়ানের বেস লজে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট, এইগুলোকে আমি একেবারে সরিয়ে দেবো। এবার দেখো কি বলবে ক্রিটিক্স, এটা অ্যাডভোকেটসরা কি বলেছে শুনে নিলাম, ঠিক আছে।
এবার বলবো ক্রিটিক্স মানে কি, যারা ক্রিটিসাইজ করছে, মানে যারা এর অপোজিশনে আছে, উল্টো দিকে আছে, তারা কি বলছে দেখে নাও। ক্রিটিক্স কমা however comma fear it may undermine cultural diversity and infringe upon religious freedom। দেখো এই পার্টটা ইম্পর্টেন্ট। দেখো তুমি কিন্তু কারুর ওপরে নিজের জিনিসকে চাপিয়ে দিতে পারো না, এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা পার্ট, ঠিক আছে। বা আরো আরেকটা জিনিস, কালচারাল সাউন্ডটা ডাইভার্সিটি। কমে গেল, এখনো কি সাউন্ড কম আছে? সাউন্ডটা কমে গেল, এখনো কি সাউন্ড সাউন্ড কম কমে আছে? গেল। হ্যালো হুম, হ্যাঁ সাউন্ড কম। সাউন্ড কম আসছে নাকি? সবার কাছেই সাউন্ড আচ্ছা, কম আসছে? প্রত্যেকের কি কম? না 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 ঠিকই আছে। না ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমারই প্রবলেম হচ্ছে, ঠিক আছে। হয়তো নেটওয়ার্ক খারাপ আছে, তাই জন্য সাউন্ডটা একটু মানে ডিলে হয়ে আসছে। আচ্ছা এবার যেটা ভালো কথা বলি, কালচারাল ডাইভার্সিটি, ইন্ডিয়ার কালচারকে দেখে একটা হিস্টোরিয়ান VS স্মিথ, ঠিক আছে, কি বলেছিল, ইউনিটি ইন ডাইভার্সিটি, ঠিক আছে, যেটা লেটার দেখবে আমাদের জওয়াহরলাল নেহেরুর বইতে আছে, ডিসকভারি অফ ইন্ডিয়ার প্রথম প্যারাগ্রাফে লেখা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি, ঠিক আছে। তো বেসিক্যালি কি বলতে চাইছে, ইন্ডিয়াতে এত বেশি ডাইভার্সিটি আছে, এত বেশি কমিউনিটি বাস করে, এত বেশি ট্রাইব বাস করে, কিছু নর্থের লোক আলাদা হয়, সাউথের লোক আলাদা হয়, নর্থ ইস্টের লোক আলাদা, ইস্টের লোক আলাদা, ওয়েস্টের লোক আলাদা, তার মধ্যেও কি আছে, ডাইভার্সিটির মধ্যেও একটা আমাদের ইউনিটি আছে। তো আমাদেরকে যদি ডাইভার্সিটিটাকে আমি সরিয়ে দিই, তাহলে কি আমরা বলতে পারবো ডাইভার্সিটি আছে? তো আমরা কালচারাল ডাইভার্সিটিকে হ্যাম্পার করব যদি আমরা ইউসিসি আনি, এবং ইনফ্রিঞ্জ আপন রিলিজিয়াস ফ্রিডম। দেখো রিলিজিয়াস ফ্রিডম আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 রিলিজিয়াস ফ্রিডম অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে। তো এবার যদি একটা রিলিজিয়াসের একটা নিয়ম আছে যে ভাই আমার রিলিজনে এটা নিয়ম, আমি যদি কালকে জোর করে বলি না তোমাকে এটাই করতে হবে, অন্যটা করতে হবে, যেটা ইউসিসিতে লেখা আছে, তাহলে কি হবে, তোমার রিলিজিয়াস ফ্রিডমের উপরে বাধা সৃষ্টি হবে, ঠিক আছে। এটাই কি যারা ক্রিটিসাইজ করেছে এই দুটো জিনিস নিয়েই বলেছে, যে কি কালচারাল ডাইভার্সিটি হ্যাম্পার হবে এবং রিলিজিয়াস ফ্রিডমটাও হ্যাম্পার হবে, ঠিক আছে। এবার ইউসিসি নিয়ে আমরা আর কি কি জানি, ধরো তুমি কিছুই জানো না ইউসিসি নিয়ে, এইটুকু তো জানো যে গোয়া হচ্ছে একটা স্টেট যেখানে ইউসিসি আছে, অনেক দিন ধরেই আছে গোয়াতে ইউসিসি, এবং 2024-এ উত্তরাখণ্ডেও কিন্তু বিল পাস করে ইউসিসি আনা হয়েছিল, ঠিক আছে। এই পার্টটা আমি দিলাম। দেখো কারেন্ট অ্যাফেয়ার কিভাবে ইম্পর্টেন্ট, যখনই তুমি কারেন্ট অ্যাফেয়ার জানবে তুমি এখানে কিন্তু পুট করতে পারবে, ঠিক আছে, তোমার কিন্তু একটা নম্বর দুটো নম্বর এক্সট্রা পেয়ে যাবে। দেখে নাও কি বলেছি, ইন ফেব্রুয়ারি 2024 উত্তরাখণ্ড বিকাম দ্য ফার্স্ট স্টেট টু এনাক্ট ইটস ওন ইউসিসি, ঠিক আছে। স্পার্কিং নেশন ওয়াইজ ডিবেট, এই যে ওখান থেকেই কিন্তু ডিবেটটা শুরু হয়েছিল, এই দেখো স্পার্কিং নেশন ওয়াইড ডিবেট, এ দেখো এটা, এবং দেখো ওয়ান নেশন ওয়ান ইলেকশনও লাস্টে কি দিয়েছিলাম, মেকিং ইট এ টপিক অফ ইন্টেন্স ডিবেট। এই দুটো লাইনকে লিখে দিতে পারো, এই দুটো লাইন খাতায় লিখে নাও, দরকার অনুযায়ী দুটো অল্টারনেটিভলি লিখে দেবে, স্পার্কিং নেশন ওয়াইড ডিবেট, বা লিখতে পারো মেকিং ইট এ টপিক অফ ইন্টেন্স ডিবেট, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। The Law Commission of India has sought public input on the UCC, indicating ongoing discussion about its potential nationwide implementation। দেখো ল কমিশন আছে আমাদের ইন্ডিয়াতে, পড়েছো নিশ্চয়ই পলিটিতে ল কমিশন কি করছে, পাবলিকের কাছে ওপিনিয়ন চাইছে যে পাবলিকের কি বক্তব্য, ঠিক আছে, পাবলিকের বক্তব্য কি, পাবলিক কি বলছে যে এটাকে কি ন্যাশন ওয়াইড ইমপ্লিমেন্টেশন করা যাবে কি যাবে না। পাবলিকের বক্তব্য অনুযায়ী, পাবলিকের বক্তব্য মানে আমরা কোথায় দেখতে পাবো, নয় আমরা মিডিয়ায় দেখতে পাবো, নয় আমরা পার্লামেন্টে দেখতে পাবো, সেটাই হচ্ছে কিন্তু পাবলিকের বক্তব্য। যদি আমরা এভাবে এটা দেখতে পাই তবে কি হবে, এটাকে নেশন ওয়াইড ইমপ্লিমেন্টেশন করা যাবে, ব্যাস গল্প শেষ, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের দুটো টপিক কভার। এবার কারুর কোনো রকমের ডাউট থাকলে বলে দাও, ঠিক আছে, এবং তারপরে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দেবো। আজকের ক্লাস এখানে এন্ড করবো। স্যার বলছিলাম যে পিডিএফ কি দেবেন? পিডিএফ বলতে এইগুলো আমি চ্যাটে পাঠিয়ে দিতে পারি, এই দুখানা, এর বেশি তো পিডিএফ দেওয়ার কিছু নেই। ওকে স্যার, তাহলে চ্যাটে একটু পাঠিয়ে দেবেন। ওকে আমি বলবো আর একটু 5 to 10 মিনিটস ওয়েট করে যাও। সন্দীপ তোমার কিছু বলার থাকলে বলো, একটু 5 to 10 মিনিট ওয়েট করে যাও, একটা আমি ইম্পর্টেন্ট জিনিস বলবো, 5 থেকে 10 মিনিট অপেক্ষা করো। বেশ বেশ, ঠিক আছে। আর কার কেমন লাগলো ক্লাস? ভালো ভালো দারুণ ক্লাস, দারুণ আছে স্যার। স্যার দারুণ ক্লাস হয়েছে। আমি বিশেষ বলবো করে দেখো প্রথম ক্লাস হিসেবে টাফ,
ঠিক আছে, টাফ ইংলিশ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, একটু মাথার উপর দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু আশা করি আমি প্রত্যেকটা লাইনের মানে বাংলা মানে বুঝিয়ে দিয়েছি, যাতে লাইনগুলো যখন মুখস্থ করবে মানেটা অ্যাটলিস্ট বুঝতে পারবে, যে মানে বুঝে আচ্ছা মুখস্থ আচ্ছা। করবে, অন্ধের মতো মুখস্থ আর করবে না। আর আমি একটা কথা বলবো, স্বাগতম দা, যদি একটু একটু আরেকটু আস্তে পড়ানো যায় তো খুব ভালো হয়। একটু স্লো স্পিডে। হুম ওকে হুম ওকে, হুম নিশ্চয়ই হুম। নিশ্চয়ই। আমার ন্যাচারাল স্পিডটাই একটু মানে তাড়াতাড়ি পড়ানো বা নিজেও তাড়াতাড়ি পড়া। আমার এখন না অবধি না, সেটা এটা এবার প্রবলেম, হ্যাঁ একটু আমার আস্তে এখন পড়লে অবধি ভালো হয়। আমি চেষ্টা নিজস্ব করবেন। একটা পার্সোনাল রেকর্ড বলতে পারি, 1.5 দিনে লক্ষ্মীকান্ত পুরো রিভিশন, ডাব্লিউবিসিএস মেন্সের আগে 1.5 দিনে লক্ষ্মীকান্ত রিভিশন কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, একটু হ্যাঁ স্লো হলেই ভালো হয়, হ্যাঁ স্যার। ওকে একটু ওকে, স্লো স্লো হলে ভালো স্লো হয়। হবে। হুম। যেহেতু টাইম কম ছিল আমি চেষ্টা করেছি 1 ঘন্টার মধ্যে 2টো টপিক কভার করাচ্ছে, যেহেতু দুটো সেম টাইপের টপিক এই জন্য তাড়াতাড়ি টেনে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা হোমওয়ার্ক আচ্ছা আচ্ছা। হোমওয়ার্কটা বলছি, দেখি হোমওয়ার্ক কি দেওয়া যায়। হোমওয়ার্কটা এখন আর অব্দি আর রেডি আর করিনি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আর একটা ব্যাপার, এটাই 100 ওয়ার্ডের মধ্যে লিখলে নাম্বার পাওয়া যাবে? একদম 150 ওয়ার্ড একদম। তো লিমিট থাকে। না 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 না, 150 ওয়াট একদমই না, 100 ওয়াট বা তারও কম। পিএসসি ক্লার্কশিপে কোনো আমি যেই কটা পেপার দেখেছি কোথাও ওয়ার্ড লিমিট দেওয়া নেই। ও আর 150 ওয়ার্ড লিখতে গেলে প্রবলেম হয়ে যাবে। 150 ওয়াটে সময় ছটা চলে যাবে, টপিক এক প্রচুর সময় চলে যাবে। সময় চলে যাবে। হুম হুম হুম। এখানে আর তাও আমি সবাইকে একটুখানি সাজেস্ট করব, যেটা হচ্ছে অন নেশন অন ইলেকশন, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। দুটো টপিকই ইম্পর্টেন্ট বিশাল। দুটো হ্যাঁ টপিকই হ্যাঁ। ইম্পর্টেন্ট, যে কোনো মানে সামনে পরপর মেন্স তো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, যে কোনো একটা মেন্সে এই দুটো টপিকের মধ্যে কোনো একটা পেয়ে যাবে। আর যখনই পেয়ে যাবে এই ক্লাসটার কথা মনে করবে, যে কি বলেছিলাম ক্লাসে, কি লিখিয়েছিলাম, স্যাটার স্যাট পেন নেবে লেখা এখানে শেষ একটা করবে। ইউনিক জিনিস আমি দেখলাম, যেটা কেউ করায় না, ওই যে টাইটেলটা কোলন দিয়ে প্রপস অ্যান্ড কোন, যেটা ওটা কেউ করায় না। না, এটা একটা ইউনিক জিনিস, সত্যি তাই। এটা খুব ভালো লাগলো ব্যাপারটা আমার। মানে তো আমি এই বলছি তো, ইউনিক আমি জিনিস, আমি একেবারে একদম শর্টকাটে জিনিসপত্র কিভাবে মেটানো ওইটাই বলবো, একদম শর্টকাট। পরীক্ষার সময় ভাবার টাইম নেই, ঠিক আছে, মানে ডাব্লিউবিসিএস এ কি হবে, ভাবার টাইম পাবে 45 মিনিট টাইম একটা একটা কোয়েশ্চেন লেখার জন্য। ভেবে চিন্তে 10 মিনিট ভেবে একটা তুমি ভালো লেখে টাইটেল লেখো, কোনো প্রবলেম নেই। পিএসসি ক্লার্কশিপ ভাই, টপিক দেখো টাইটেল লেখো, হয়ে গেল। 2 নম্বর বার ভাবলে একটা কোয়েশ্চেন বেরিয়ে যাবে। একদম একদম একদমই তাই। রাহুল দা, আপনার কেমন লাগলো রাহুল দা? হ্যাঁ, ক্লাস তো ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা, কিছু মানে প্রবলেম? হ্যাঁ স্যার, আ যাইয়ে 5 মিনিট। প্রবলেম কিছু না, ক্লাস সবাই স্টার্ট যেটা कर বললো दीजिए। স্পিডটা একটু স্লো করতে, বাট এটা একটা যেহেতু দুটো টপিক কভার করেছে হ্যালো আজকে স্যার। একসাথে, তো সেটা ঠিকই আছে। স্পিড ওটা আস্তে আস্তে ওটা মানে অভ্যাস হয়ে যাবে, প্রথম তো আজকে হয়তো একটু মানিয়ে নিতে সমস্যা হতে পারে সবার। না না, আমি ও ধীরে ধীরে আবার ঠিক স্টেবল ঠিক। হয়ে যাবে, অসুবিধা নেই। দাদা কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি আমরা যে রিপোর্টটা লিখবো, ফার্স্টে হেডিং দিলাম, তারপরে যেরকম পয়েন্ট গুলো আছে পয়েন্ট গুলো কি মানে যেভাবে নামাবো সেটা একটু বলতে পারবেন? মানে ফার্স্টে কি কারণ দিতে হবে, মানে জিনিসগুলো যেটা বললেন একটু। হ্যাঁ, এই টপিক যেহেতু কন্ট্রোভার্সিয়াল টপিক, আমি তো প্রথমেই বলে দিলাম কন্ট্রোভার্সিয়াল টপিকে কি করা হবে। প্রথমেই হুম টপিক লিখে প্রোজ অ্যান্ড কনস লিখে দিলে ঝামেলা মিটে গেল, ফরম্যাট লিখে দিলে ঝামেলা হুম। মিটে গেল। এরপরেই চলে এলে প্রথমে কি হয়েছে, কি বক্তব্য, কি একটা বিল ইন্ট্রোডিউস করেছে তার বক্তব্য কি, নিশ্চয়ই ভালো কিছুই বক্তব্য হবে। খারাপ বক্তব্য দিয়ে হ্যাঁ। নিশ্চয়ই বিল ইন্ট্রোডিউস হবে না। ভালো বক্তব্য লিখে হুম দিলে, এবার লিখে দিলে কবে চলে এসছে সেটাও লিখে দিলে, যে ওকে ভাই এটা এই টাইমে ইন্ট্রোডিউস হয়েছে, ভালো কথা। ওটার ব্যাপারে ভালো কি বলা হচ্ছে, যেটা ভালো বলা হচ্ছে বলে দিলে, যেটা খারাপ বলা হচ্ছে বলে দিলে, ঠিক আছে। গাইজ, ইয়েস উই স্যার। হ্যাভ ওভার হিয়ার দ্য ম্যান, দ্য মিথ অ্যান্ড দ্য লেজেন্ড হিমসেলফ, মাই ওন লাস্ট পার্সন। হি ইজ, তার পোস্ট আমি আর বলবো না। স্যার আপনি কোন পোস্টে আছেন? স্যার আপনি মিউট আছেন। বলছি আমি কনস্টেবল আছি এখন। স্যার এখন কনস্টেবল আছেন ওয়েস্ট বেঙ্গল আরে স্যার পুলিশের। স্যার স্যার। কিন্তু স্যার হচ্ছে অনলি কনস্টেবল যার কাছে 3টে স্টার থাকবে। হিস্ট্রি তৈরি করে স্যার অনলি কনস্টেবল হবেন যার কাছে 3টে স্টার থাকবে। স্যার আপনাকে একটু খাতা চেক করানোর ছিল স্যার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? ভাই আমি তো মোবাইলে আছি, এখন তো খাতা চেক করাটা একটু মুশকিল আছে। আচ্ছা, একটা একটা করে লাইন, একটা করে লাইন। এডিটর 12 জুন। টপিকটা কি? ইউনিফর্ম সিভিল কোড, প্রোজ এন্ড কনস।
প্রোজ অ্যান্ড কনসটা হচ্ছে আমি লিখেছি টাইটেল হিসাবে, বাট কোয়েশ্চেনে নেই প্রোজ অ্যান্ড কনস। No, aims to standardize personal laws across all communities, governing matters like marriage, divorce, any certificate, নাও যা স্ক্রিনে আছে আমি ওটাই কথা বলছি। নাও প্রথম যে প্রবলেম আছে দু তিনটে জিনিস বলি আগে, ঠিক আছে? যেই সময় আমরা কিছু লিখতে যাই না, অল দ্য মেম্বার্স অফ দ্য মিটিং ডু দে আন্ডারস্ট্যান্ড হিন্দি আর উর্দু? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তো আমি উর্দুতে বলছি, একটু ভালো বোঝাতে পারবো যেহেতু আমার মাদার টাং উর্দু আছে। যদি কিছু दो तीन चीजों का ध्यान में रखो, ठीक है? नाउ एक गुड राइटर होना और एक अच्छा एग्जाम में एस्पायरेंट होना, दोनों में फर्क है। एस्पायरेंट क्यों बोल रहा हूँ कि आपको जैसा मिस्टर स्वागतम ने बोला, ये मेरा बहुत कॉमन स्टेटमेंट हुआ करता था जब मैं पढ़ाता था कि आप पंडित होने के लिए नहीं आए हैं, आप एक ऑफिसर होने के लिए आए हैं, तो बिहेव लाइक अ ऑफिसर, ठीक है? अब आप सोचोगे कि मैं पूरा एक मतलब आप जो एक बहुत अच्छा इंग्लिशिस्ट है उसकी तरह इंग्लिश बोल लूँ, फॉर एग्जांपल शशि थरूर, तो वो आपको होना नहीं है। अगर आप बहुत अच्छे इंग्लिश में हैं तो इट्स गुड, बट आपको फायदा कुछ नहीं है। ऐसा क्यों बोल रहा हूँ कि जब मैंने इसके पहले वाले सर्विस में लिखना शुरू किया था तो मैंने भी बहुत भारी भारी वर्ड्स लिखना शुरू किया। ऐसा भी हुआ कि मेरे ऑफिस में जो सबसे बेहतरीन इंग्लिश जानने वाला ऑफिसर था उसको डिक्शनरी खरीदना पड़ा ना। मुझे उस वक्त बड़ा अच्छा लगा कि चलो मेरी इंग्लिश अच्छी है। उनकी आदत थी कि कोई भी पेपर जाए, कोई भी पेपर होगा वो उसको रेक्टिफाई करते ही थे, ठीक है? रेक्टिफाई द बेटर वर्ड इज अमेलियोरेट, बट हम उसको रेक्टिफाई बोल रहा हूँ। सबकी करते थे, मेरा भी किया। तो मेरा चैलेंज ये था कि एक दिन उसके हाथ से पेपर भिजवाना है जिसपे वो पेपर पे एक भी मार्क ना लगाए। जब वो ऐसा हुआ तो मुझे ऐसा लगा कि अब मेरी इंग्लिश थोड़ी ठीक हो रही है ना। अच्छा वर्ड यूज करना ये बड़ा टैलेंट नहीं है। आप जब ऑफिसर बनेंगे, आपकी इंग्लिश पढ़ेगा, वो एक ग्रुप डी स्टाफ हो सकता है, ग्रुप सी स्टाफ हो सकता है, ग्रुप बी स्टाफ हो सकता है कि आपसे सीनियर आईएएस ऑफिसर्स तक होगा, बट क्या गारंटी है कि वो सब इंग्लिश जानता होगा? और इसकी क्या गारंटी है कि वो आपके लेवल का इंग्लिश जानता होगा? तो आपकी इंग्लिश ऐसी होनी चाहिए जो एक आम आदमी को समझ में आए। कोई भारी भरकम वर्ड जरूरी नहीं है कि वो हो। जैसे अक्सर लोग बोलते हैं कि आप न्यूज़पेपर पढ़िए, न्यूज़पेपर पढ़ने से आपकी इंग्लिश अच्छी होगी। वेरी गुड, ये एकदम सही बात है। आप कोई बुक पढ़िए, और सबसे अच्छी इंग्लिश करने का तरीका न्यूज़पेपर नहीं है। मेरे हिसाब से अगर आप नॉवेल पढ़ते हैं तो वहां से आपकी इंग्लिश ज्यादा बेटर होगी, क्योंकि वो एक कम्युनिकेटिव लैंग्वेज में रहता है जिसमें दो लोग आम भाषा में बात समझ रहे हैं। तो अगर आपको इंग्लिश लिखनी है तो किसी नॉवेलिस्ट से मिलिए या उसके नॉवेल को पढ़िए, देखिए बहुत सिंपल वर्ड्स में अपनी बात को कह रहा है, तो आपको बात वही कहनी है। सामने जो पैराग्राफ या जितना पोर्शन लिखा हुआ है, एक्सर्प्ट ऑफ एनी पैराग्राफ, ये विथ रिस्पेक्ट टू दैट पॉइंट ऑफ व्यू जो मैंने बोला है एकदम प्रॉपर है, इसमें कोई प्रॉब्लम नहीं है। इंग्लिश बहुत सिंपल वर्ड्स यूज किए गए हैं इस पॉइंट ऑफ व्यू से, तो यहाँ एकदम बहुत अच्छा है। एक वर्ड जो सेकंड स्टेटमेंट में, इंडिया यूनिफॉर्म सिविल ऑफ कोड, यूनिफॉर्म सिविल कोड एम्स टू स्टैंडर्डाइज पर्सनल लॉज। नो, स्टैंडर्डाइज करने की बात नहीं है इसमें। पर्सनल लॉज को कहीं भी इंडिया में किसी भी पर्सनल लॉ को आप नेगेटिव वे में क्रिटिसाइज नहीं कर सकते हैं। ओके, हमारा लॉ कभी भी उसको नेगेटिव किसी को इम्प्लीकेट करने की या इंडिकेटिव करने की परमिशन नहीं देता है। हमारे लॉज में जो है वहां पर अपलिफ्टमेंट की बात की जा सकती है, वहां पर यूनिफॉर्मिटी की बात की जा सकती है। तो यूनिफॉर्म करने के लिए जब से आप वर्ड यूज करते हैं स्टैंडर्डाइज, इसका मतलब आप किसी को सब स्टैंडर्ड पहले बोल चुके हैं। ओके, सिर्फ एक वर्ड के बता रहा हूं कि आप ऐसा, ये वर्ड बहुत सिंपल है, वर्ड अच्छा भी है, लेकिन जब आप इस वर्ड का कॉन्सिक्वेंस देखते हैं तो इसका मतलब ये हो रहा है कि कोई एक पर्सनल लॉ ऐसा जरूर है जो आपके रिस्पेक्ट में सब स्टैंडर्ड है या आपके रिस्पेक्ट में आपके लेवल का नहीं है। तो जब आप अपने हिसाब से किसी को जज कर रहे हैं, इसका मतलब आप अपने आप को सुपेरियर मान के चल रहे हैं। वेयर एज इंडिया में सुपेरियर सिर्फ एक है, वो है हमारा कॉन्स्टिट्यूशन। अगर उसके एड पर कुछ हो रहा है तो वेरी गुड, उसके एड पर कुछ नहीं हो रहा है तो इट इज
बोल सकते हैं अनकॉन्स्टिट्यूशनल, ये वर्ड आप ज्यादा बोल सकते हैं। तो जहां पे ये स्टैंडर्डाइज वर्ड है, इसको स्टैंडर्डाइज नहीं यूज करके अगर आप बोले कि टू ब्रिंग ऑल द पर्सनल लॉज एट पार, ठीक है, तो मेरे हिसाब से ये ज्यादा अच्छा तरीका है बोलने का। आगे जाके ये बात इसी तरह से लिखी गई है कि एडवोकेट्स आर्ग्यू इट promotes bring all the personal laws at par, ठीक है, इसको ठीक कर लेना, मैंने जस्ट बोला है, बाद में आप उसको ठीक कर लेना। एडवोकेट्स आर्ग्यू इट प्रमोट्स नेशनल यूनिटी एंड जेंडर इक्वालिटी। ना पर्सनल लॉज में जेंडर इक्वालिटी है या नहीं, ये बात की बात है, लेकिन हम लोग जब पर्सनल लॉज के जो सूट्स कोर्ट्स में गए हैं, उसमें अगर हम देखें तो उसमें जेंडर इक्वालिटी और इनइक्वालिटी दोनों आ गया है। इसलिए जब आप बात कर रहे हैं जेंडर की, तो यहाँ पे देखिए वर्ड यूज किया गया इक्वालिटी, नेशनल यूनिटी एंड इक्वालिटी। यही चीज मैं ऊपर बोलना चाहता कि जब आप किसी को स्टैंडर्डाइज की तरफ बढ़ाना चाह रहे तो वहां पे इक्वल वर्ड यूज कीजिए, ज्यादा बेटर है। जैसे एट पर था या कोई और वर्ड रहा। अपार्ट फ्रॉम दैट इसमें तो मेरे को कुछ बुरा लग नहीं रहा है। रिलीजियस डिस्पैरिटीज जो है वो एक वर्ड पता नहीं किस हद तक सही है। रिलीजियस डिस्पैरिटी एग्जिस्ट करेगा, क्योंकि अगर डिफरेंट रिलीजन, कम्युनल डिस्पैरिटी लिख सकते हैं। कम्युनल भी नहीं बोल सकते हैं, डिस्पैरिटी एक अलग चीज है, मतलब जिसमें बोल सकते हैं कि डिफरेंसेस हैं और वो एक दूसरे को क्लैश करते हैं। ओके, तो ये क्लैश करने वाली चीज रिलीजियस, अगर हम बात करते हैं रिलीजियस, ओके, जब मल्टीपल रिलीजन कहीं पे आ जा रहा है, अगर हम यूनिफॉर्म करने की कोशिश कर रहे हैं, मतलब कम से कम वहां पे मोर देन 2 या एटलीस्ट 2 एग्जिस्ट कर रहा है, तभी यूनिफॉर्मिटी की बात आएगी। तो अगर हम यूनिफॉर्म करना चाह रहे हैं तो वहां 2 अलग अलग प्रैक्टिसेस हैं। ओके, तो यहाँ पर अगर हम बोले रिलीजियस डिस्पैरिटीज, या और अच्छा एक वर्ड यूज कर सकते हैं कि इक्वालिटी बाय एलिमिनेटिंग रिलीजियस क्लैशेस, ठीक है, क्लैशेस बोल सकते हैं। डिस्पैरिटी भी चलेगा, बुरा नहीं है, बहुत हद तक बुरा नहीं बोल सकते इसको, बट ये ठीक है। उसके बाद एक वर्ड है क्रिटिक्स हाउएवर फियर इट में अंडरमाइन कल्चरल डाइवर्सिटी एंड इन्फ्रिंज अपॉन रिलीजियस फ्रीडम्स, ठीक है। इन फरवरी 24 उत्तराखंड बिकेम द फर्स्ट इंडियन स्टेट टू इनेक्ट इट्स ओन यूसीसी। ओन यूसीसी गोवा में एक ऑलरेडी है ना, उसका भी तो अपना ही यूसीसी है शायद। হ্যাঁ স্যার, গোয়া একদম শুরু থেকেই ছিল, যবে থেকে স্টেট হয়েছে তার আগে থেকেই ছিল। तो वो भी तो पहला स्टेट तो वही होना चाहिए फिर, ठीक है, यहाँ तक ठीक है, कोई दिक्कत नहीं है। ওকে স্যার, লেখার বাইরে আমি বলবো যে যেখানে ক্যান্ডিডেট আছে, মাই ফ্রেন্ড আছে, সন্দীপ আছে, অ্যানাদার ফ্রেন্ড শুভজিৎ, রাহুল আছে, একটু কিছু যদি বলবেন। ম্যাক্সিমাম এখানে পুলিশ সার্ভিসেরই অ্যাসপিরেন্ট, যদি কিছু সব যাবে, আপনার সাথে দেখা করবে, আপনার সাথে কাজ করবে ইন ফিউচার। ইনশাআল্লাহ। বেস্ট ফর দেম। তো ওদের জন্য কিছু বলুন। দেখো ভাই, মানে সন্দীপ আছে একজন, আর একজন কি নাম আছে? রাহুল, শুভজিৎ এন্ড আদার্স। রাহুল, শুভজিৎ এন্ড আদার্স। ভেরি ওয়েল উইশেস টু এভরিওয়ান, এটাই বলবো। আর ইট উইল বি মাই অনার টু ওয়ার্ক উইথ ইউ ইন ফিউচার ইনশাআল্লাহ। আমি একটাই কথা বলবো যে মানে আমি নিজেই এতবার ফেল হয়েছি কি খুব বেশি কিছু বলার মতন অবস্থা নেই, ঠিক আছে। খুব বেশি কিছু যদি বলতে যাই তো এর অন্য একটা মানে একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং বের করা যেতে পারে। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, দেখো ভাই, এখন যে স্টেটের গল্প চলছে, চাকরি এখন নেই, ঠিক আছে। তো তুমি চেষ্টা করছো, ইট ইজ ভেরি গুড, কিন্তু একটা চাকরির উপরে নির্ভর করে এখন থেকো না। তুমি সাইড বাই সাইড একে রাখো কি আমি ডব্লিউবিসিএস দেবো, এন্ড ইনশাআল্লাহ ওয়ান ডে ইউ উইল বি ডিএসপি আর এনি জব দ্যাট ইউ আর অ্যাসপাইরিং ফর, ঠিক আছে। কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট আছে, পুলিশের রিক্রুটমেন্ট অ্যাটলিস্ট চলছে, এটা একটা ভালো সাইন আছে, বাট কখন কি হবে সে বলা মুশকিল। তো আমি এটাই বলবো কি ইফ ইউ আর অ্যাসপাইরিং ফর পুলিশ জব, go for it, but at the same time do take some other path for other job too. এখন রেলের ভ্যাকেন্সি বেরোচ্ছে, অনেক লোক তোমাকে অনেক কিছু কথা বলবে যে একটা চাকরিতে গেলে পড়াশোনা হয় না, এ আছে ও আছে, নানা রকম সমস্যা আছে। ও কিছু চাকরিতে তো হয় না, এটা তো আমি মানে মেনে নিচ্ছি, কিন্তু দেয়ার আর এক্সাম্পলস পুলিশের চাকরিতে থেকেও, ঠিক আছে, লোক একটু টাইম লেগে যায়, কিন্তু ওরা করেছে। তো চাকরি নিয়ে বেশি সমস্যা নেই, সমস্যা আছে কি আমরা কখন গিয়ে কুইট করে দিই কোনো একটা জিনিসকে।
তুমি যদি করছো তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাও না। ফর অ্যান অ্যাসপাইরেন্ট দ্য ফার্স্ট থিং দ্যাট আই থিঙ্ক নেসেসারি টু বি অ্যান অ্যাসপাইরেন্ট ইট ইজ পেশেন্স। যদি তোমার কাছে পেশেন্স নেই তার মানে তোমার কাছে অনেকগুলো জিনিস মানে এই ফিল্ড তোমার জন্য নেই। তাহলে আমি এটাই বলবো কি তুমি পড়াশোনা যাই করছো করছো, ঠিক আছে। আমি একটু নেগেটিভ সাইড নিয়ে কথা বলছি প্রথমে, কারণ আমি যদি তোমাকে এটা বলি কি তুমি মোটিভেশন পেয়ে যাও, ইফ ইউ আর অ্যাটেন্ডিং সাচ এ সেশন ইউ আর অলরেডি মোটিভেটেড, এর বেশি কিছু জানার দরকার নেই যে আর কত মোটিভেশন লাগবে। মানে এমন তো কিছু ক্যাপশন নেই কি বাবাজিকে গলি আছে তোমাকে খাইয়ে দেবো আর তুমি হঠাৎ মোটিভেটেড হয়ে গেলে। যদি তুমি এই শীতকালে এখনো যদি দৌড়ে যাচ্ছ, বই নিয়ে পড়ছো, চাকরির কোনো অপশন দেখা যাচ্ছে না, তারপরেও তুমি একটা চেষ্টা করছো, দ্যাট মিনস ইউ আর মোটিভেটেড। তোমাকে কোনো XYZ অ্যান্ড টম ডিক অ্যান্ড হ্যারির দরকার নেই মোটিভেশনের জন্য। কি আছে ওটা কে ফ্রাস্ট্রেট, হতাশ যে হয়ে যাওয়ার একটা শব্দ আছে, কি হতাশ হয়ে যায় আমি, ওটা তোমার সাথে এই চ্যালেঞ্জটা আসবে, ওকে একটু কন্ট্রোল করতে হবে। 2 নম্বর আছে কি অন্য চাকরির জন্য চেষ্টা করতে থাকো, কারণ হ্যালো স্যার, বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। সন্দীপ আছো? হ্যাঁ আছি। স্যারের আওয়াজ কি শোনা যাচ্ছে? am I না audible? এখন আর শোনা যাচ্ছে। এস না স্যার, আপনার ডিসকানেকশন হয়ে গেছিল। ও আমার একটু গরিব স্টারওয়ালা লোক আছি ভাই, ঠিক আছে, নেটের সমস্যা আছে এখানে। যাই হোক, আমি আমি পরশু দিন কলকাতা যাচ্ছি, ঠিক আছে, শনিবার শনিবার অ্যান্ড প্রবাবলি রোববার 5টা অবধি কলকাতায় আছি। যদি মানে দেখা করতে হয় ইউ আর অলওয়েজ ওয়েলকাম। টাকা পয়সা নিয়ে আসবে, খরচ করতে পারবো না আমি, তোমাদেরকে খরচ করতে হবে যা কিছু আছে। অ্যান্ড ওইখানে বসে কথা বলি একসাথে, ভালো হবে, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার নাম্বার আছে স্বাগতমের কাছে, যদি দরকার হয় তাহলে ওই গুড মর্নিং আর গুড ইভিনিং পাঠানোর জন্য নেবে না। যদি দরকার হয় মানে জেনে অ্যাসপাইরেন্ট দরকার তাহলেই নাম্বার নাও, নাহলে তুমি ফেসবুকেই কন্ট্যাক্ট করো, প্রবলেম নেই। আর যদি কোনো মানে কোয়ারি থাকে ডু লাইক টু বোদার মি এনি টাইম, ঠিক আছে। সন্দীপ, যদি পসিবল হয় তোমার ক্যামেরাটা একটু অন করবে। আমি দেখা করছি না, আমি কোথায় গেলাম? আছেন আছেন, আপনি আছেন। আমি আছি, ঠিক আছে। পরিচয় করিয়ে দিই সন্দীপের সাথে। ইউটিউব চ্যানেল ব্রাইট একাডেমি আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসপিরেন্টদের জন্য একটা বড় ফেস। প্রচণ্ড বেশি পুলিশ না, বড় সার্ভিসের face নয়। প্রচণ্ড বেশি ইনফরমেশন দেওয়া, আপডেট দেওয়া, লোকজনকে পরীক্ষায় সাহায্য করা, মাঠের ব্যাপারে কীভাবে মাঠ ক্লিয়ার করতে হবে তাই করা, ডেপুটেশন দিতে যাওয়া, পরীক্ষার ডেট নিয়ে ক্লিয়ারেন্স, বিভিন্ন জিনিস, এক্সামের পেপার লিকের এগেনস্টে ফাইট করা, বিভিন্ন প্রোটেস্ট মার্চ অর্গানাইজ করা। হি ইজ দ্য ম্যান। সন্দীপ মাইতি আমার খুবই পরিচিত বন্ধু। আমার খুবই ইচ্ছা আপনাদের দুজনকে একটা ফ্রেমে দেখবো, আপনার একটা ইন্টারভিউ, ছোট ইন্টারভিউও নেবে। তো তো পরিচয় করিয়ে দিলাম, নিশ্চয়ই হবে কামিং উইকের মধ্যে একটা ইন্টারভিউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে স্যার আপনি যদি আর কিছু না বলতে চান, আমি মিট তাহলে এখানে এন্ড করবো। না না, এটা এন্ড করো, আর কিছু বলার নেই। অ্যান্ড গুড লাক টু এভরিওয়ান। থ্যাংক ইউ। সন্দীপ কিছু বলবে? অনেক 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 ধন্যবাদ স্যার আপনাকে, যে আপনার মূল্যবান সময় নষ্ট করে মানে আমাদেরকে একটু সময় দিলেন। আমরা সত্যি মোটিভেশনের সত্যি কোনো ওষুধ হয় না, মোটিভেশনটা নিজের মধ্যে থেকেই আসে। কিন্তু এই যে কথাগুলো মানে কোনো একজন অফিসারকে সামনে থেকে দেখছি এবং তিনি বলছেন ভাই ডিপ্রেশন আসবে, আমিও ফেল করেছি, তোমাকেও ফেল করতে হবে, তারপরে সাকসেসটা আসবে, এটাও কোথাও গিয়ে একটা সাহস যোগায়। তার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। মানে ধন্যবাদ বলেও মানে বলার মতো না। এই যে 5 মিনিট কি 6 মিনিটের আমাদের কথোপকথন হলো, এটা আমাদেরকে সত্যি অনেক মোটিভেশন জোগালো। যদিও জানি মোটিভেশনের কোনো ওষুধ হয় না, বাট এটা অনেক মোটিভেশন আমাদের জোগাচ্ছে। থ্যাংক ইউ, তার জন্য অনেক ধন্যবাদ। জাস্ট একটা কথা বলি, মানে এন্ড হয়ে গিয়েছিল, আমি জাস্ট 1-2 মিনিটেই বেশি নেব। একটা কথা বলেন অফিসারকে দেখে, আমি অনেকবার বলেছি কি হোয়াট অ্যান অ্যাসপারেন্ট নিডস আ টিচার, ওকে, দে ডোন্ট নিড অ্যান অফিসার। আনফরচুনেটলি আমাদের সোসাইটিতে অফিসারকে নিয়ে একটু দেয়ার সেলিব্রিটি এরকম একটা তৈরি করে দেওয়া হয়েছে। বাট আমি বিলিভ করি কি রাদার দেন মিটিং এন অফিসার, যদি তোমাকে একটা ভালো টিচার দেওয়া হয় না, তো ওটা বেশি ভালো জিনিস হবে না। মোটিভেশন অন্য লোককে দেখে যদি তুমি মোটিভেটেড হচ্ছ, আমি বলবো কি আয়নাতে নিজেকে দেখো, ঠিক আছে। आईना बुझो तो, মানে आईने में खुद को देखना, ओके।
और कभी भी उस आदमी को देख के ये मत करना कि तुम क्या किया, उस आदमी को देख के बोलना कि हाँ कि क्या उस आदमी को तुम पे भरोसा है कि नहीं। आईने में जो आदमी है अगर उसको तुम पे भरोसा है तो तुम सब कुछ कर सकता है, और अगर उसको लगता है कि नहीं आईने में सामने वाला आदमी, आईना समझो ना, मिरर की बात बोल रहा हूँ, ओके। हाँ सर, ठीक सर। अगर उस आईने में दिख रहा आदमी बोल रहा है कि नहीं तुमसे होगा तो तुमसे हो जाएगा, और उसमें लगता है आदमी बोल दिया नहीं होगा तो तुमसे नहीं होगा, और मत करना कुछ भी। तो रादर देन किसी ऑफिसर को ढूंढने का, वो ऑफिसर जो अभी ऑफिसर बनेगा इंशाल्लाह फ्यूचर में, उस आदमी से मिलो, बहुत मोटिवेशन का काम करेगा वो, ठीक है। और फिर कोई दिन मिलेंगे इंशाल्लाह। कहाँ, घर कहाँ है? আমার বাড়ি স্যার সন্দেশখালী। বাপ রে বাপ, না দেখা হবে না, ঠিক আছে, রিস্কি জায়গা আছে। না স্যার, রিস্কি জায়গা নয় স্যার, ভালো জায়গা। স্যার অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং শেষের এই যে কথাটা আয়নার সামনে, তো মনে থাকবে স্যার, শেষ দিন পর্যন্ত মনে থাকবে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো স্বাগতম, তোমাকে স্পেশালি ধন্যবাদ জানাই, এবং আজকের অনেকেই আসেনি, আসলে খুব ভালো করতো, যারা কারণ আসেনি এরকম তারা মিস করলো। আমি এরকম সুযোগ সত্যি আসবে না। প্রমিস করেছিলাম আসবেন একজন, নাম বলিনি, র্যাঙ্ক বলিনি। Just তার নিজেরও কোনো অহংকার নেই, নিজের র্যাঙ্ক নিয়ে এসে বলছেন আমি কনস্টেবল, কোনো অহংকার নেই নিজের র্যাঙ্ক নিয়ে। হি ইজ আ ম্যান উইথ নো জিরো ইগো। চলো তাহলে ক্লাস এখানে এন্ড করলাম। যদি কোনো স্টুডেন্টের কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাস এখানে এন্ড করবো। আচ্ছা, হোমওয়ার্কটা দিয়ে দিতে হবে, হোমওয়ার্কটা দিয়ে দিতে হবে। হোমওয়ার্কটা দেওয়া হয়নি, আমি চ্যাটে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে আচ্ছা দেবো। আচ্ছা, আর কারোর কিছু জানার আছে, কারোর কিছু কোয়ারি থাকলে বলবে।